তাল নেবে গো তাল, পাকা পাকা তাল। এই যে দাদা, তাল নিয়ে যান, খুব সস্তায় আমি তাল দিছি, একবার খেলে বারবার খেতে চাইবেন। এই দেখুন কালো কালো তাল আছে। এই যে দাদা, তুমি বুঝি সস্তায় তাল দিচ্ছ? তো তাল কত করে শুনি? খুব বেশি না দাদা, 20 টাকা করে। নেবেন নাকি একটা? এত সস্তায় তাল দিচ্ছেন, না নিয়ে কি পারি? আমাকেও একটা দিন তাল দেখি। রাজীব 20 টাকা দিয়ে একটি তাল কিনে বাড়ির দিকে রওনা হয়। রাজীবরা ইচ্ছামতি গ্রামে বাস করে। গ্রামটির পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি নদী, আর রাজীব নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। বাহ, তালটি যা দেখতে হয়েছে না, একদম ডাসা। গিন্নি তো বাড়িতেও নেই। আমার হয়েছে এক পোড়া কপাল। মাসের বেশিরভাগ সময় বউ বাপের বাড়ি থাকে। যাই হোক, আজ আমি নিজেই পিঠা বানিয়ে নেব, গিন্নিকে দেখিয়ে দেব আমিও পারি। রাজীব এসব ভাবতে ভাবতে বাড়ি চলে আসে, আর বাড়িতে এসেই কিছু শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠা বানাতে বসে। পিঠাটা যা মজা হয়েছিল না! এবার গিন্নি কদিন বাপের বাড়ি থাকে, থাকুক। গিন্নিকে ছাড়াই আমি চলতে পারি, আর ডাকবো না বউকে, থাক বাপের বাড়ি। রাজীব এসব ভাবতে ভাবতে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। রাত তখন অনেক। এদিকে আয়, আমি যে তোকে ডাকছি, তুই কি শুনতে পাচ্ছিস না? এদিকে আয়, আমার ডাকে যে সাড়া দিতেই হবে তোকে। আয় বলছি, আয়। কে যেন ভয়ঙ্কর ভাবে ডাকছিল। ভয়ঙ্কর এমন আওয়াজ শুনে রাজীব ঘুমের ঘোরে উঠে বসে, আর অজানা ডাকে ছুটে যায়। পরদিন সকালে এক বিশাল ভয়ঙ্কর ঘটনা ঘটে। গ্রামের লোকজন রাজীবের ছিন্ন ভিন্ন দেহ দেখতে পায়। অনেকে রাজীবের এমন চেহারা দেখে ভয় পেয়ে যায়। আরে, আমার মনে হয় কোনো হিংস্র পশু রাতে খেয়েছে একে, নয়তো কার সাধ্যি আছে দেহটা এমন ভাবে ছিন্ন ভিন্ন করার। কে জানে বেচারার সাথে কি হয়েছিল। এই চলো, এর বউকে যে খবর দিতে হবে, আর যত তাড়াতাড়ি সম্ভব সৎকার করতে হবে। গ্রামের লোকজন ভীষণ ভয় পেয়ে যায়, আর সেই দিনই রাজীবের দেহটা সৎকার করানো হয়। কি ব্যাপার, আজকাল কেউ তাল নিচ্ছে না যে? আমার ব্যবসায় কি লস হয়ে যাবে নাকি? এদিকে তালগুলো পচে যাচ্ছে, গ্রামের লোকজন কি তাল খায় না নাকি? শুনেছি তাদের মনে নাকি ভূতের ভয়ও জেঁকে বসেছে, গ্রামের লোকজন উধাও হয়ে যাচ্ছে। তাই বলে কি সবাই পিঠা খাওয়া বাদ দিল নাকি? এই যে দাদারা, এই যে দিদিরা, তাল নিয়ে যাও, একদম সস্তায় ছেড়ে দিচ্ছি। না দাদা, তাল খাওয়ার কোনো ইচ্ছে নেই গো। গ্রামে যা চলছে আজকাল, কোনো মতে রান্নাটা করেই খেয়ে শুয়ে পড়ি। ওসব পিঠে বানানোর সময় আছে নাকি? ছেলে মেয়ে দুটো পিঠে খাওয়ার অনেক বায়না করে, কিন্তু কি করব বলো, আগে তো জীবন বাঁচাতে হবে। এটা কোনো কথা বললে দিদি? ছেলে মেয়েগুলো খেতে চাইছে, আর তুমি কিনা ভূতের ভয়ে খাওয়াচ্ছ না? ভূত আজ আছে কাল নেই, কিন্তু আমার এই ডাসা ডাসা তাল সারা বছর কিন্তু পাবে না। তাই বলছি সময় থাকতে খেয়ে নাও, আর তোমার কোনো টাকা দিতে হবে না, তুমি ফ্রিতেই নিয়ে যাও তো, এমনিতেই নষ্ট হয়ে যাচ্ছে তালগুলো। দোকানদারের কথাই অনিতা না করতে পারে না। অনিতা তাল নিয়ে বাড়িতে যায়। অনিতা সেই রাতেই তার ছেলে মেয়েদের তালের পিঠা বানিয়ে দেয়, কিন্তু রাতে ঘটে আবার সেই ভয়ঙ্কর ঘটনা। আর পরদিন সকালে একইভাবে অনিতার লাশ পাওয়া যায়। গ্রামের লোকজন আরো ভয় পেতে থাকে। এভাবেই কয়েকদিন কেটে যায়। বলছি শোনো না গো, তুমি কি বাজারে যাচ্ছ? হ্যাঁ গিন্নি, কেন তোমার কিছু লাগবে নাকি?
বলছি বাজার থেকে একটা বড় তাল নিয়ে এসো তো। অনেক দিন হলো তালের পিঠে খেতে ইচ্ছে করছে, কিন্তু তোমাকে বলবো বলবো বলে আর বলাই হয় না। আচ্ছা ঠিক আছে গিন্নি, তুমি যেহেতু এই অবস্থায় খেতে চেয়েছো, আমি অবশ্যই আনবো। রমেশ বাজারের দিকে রওনা হয়। বাজারে তো দেখছি তালের দোকান নেই। কিছুদিন আগেও তো অনেক তাল ছিল, গেল কোথায় দোকানটা? গিন্নিকে তো খাওয়াতেই হবে। রমেশ এদিক ওদিক তাকাতে থাকে। এই যে দাদা, এই যে কিছু খুঁজছেন মনে হচ্ছে। আরে হ্যাঁ, বা আপনাকেই তো খুঁজছি মনে মনে। বলছি আপনার তালের দোকান তো কোথাও দেখছি না। এখন কি তাল বিক্রি করেন না নাকি? আসলে আবার গর্ভবতী বউটার বড্ড তাল খেতে ইচ্ছে করছে, কোথায় পাই বলুন তো? এখন তো তালের সিজন প্রায় শেষ দাদা, এখন আর কোথায় তাল পাবেন বলুন। তবে হ্যাঁ, আপনি চাইলে আমি একটা সন্ধান দিতে পারি। কোথায় আছে বলুন আমাকে, আমি অবশ্যই যাব। ওই নদীর ধারে একটা বড় তাল গাছ আছে, আমি সেখান থেকে তাল নিয়ে আসি। তবে হ্যাঁ, গভীর রাতে যেতে হবে, তাহলে আপনি সেখানে তাল পাবেন। আসি তবে দাদা। এসব বলে দোকানদার সেখান থেকে চলে যায়। রমেশের কাছে সবকিছু কেমন ঘোলা লাগে। রমেশ বাড়িতে চলে যায়। রাত গভীর হলেই রমেশ চলে যায় সেই তাল গাছের কাছে। আরে দাদা, আপনি এত রাতে এখানে? আমাকে যে আসতেই হবে রে, বড্ড খিদে পেয়েছে যে। মানে? রমেশের কথা শেষ হতে না হতেই দোকানদার একটা ভয়ঙ্কর পেতনিতে রূপ নেয়। আমি যে সেই দোকানদার, আমি একটা পেতনি রে, পেতনি। এতদিন দোকানদার সেজে তোদের তাল খাইয়ে বসে এনেছি, আর রাত হতেই কপ করে তোদের গাড় মুটকে খেয়েছি। আজ আজ তোকে খাবো, তাই তো বুদ্ধি করে এনেছি তোকে। তো তার মানে তুমি এতদিন এসব করেছো? তুমি সবাইকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছো? আমাকে খেও না তুমি। আমার বউটা যে গর্ভবতী, আমার কাছে তাল খেতে চেয়েছে। খেও না তুমি আমাকে। আচ্ছা ঠিক আছে, তোকে আমি খাবো না, কিন্তু একটা শর্ত আছে। তোর বউয়ের যে সন্তানটা হবে তাকে আমার হাতে তুলে দিতে হবে। কচি মানুষের মাংস কতদিন হলো খাই না। রমেশ পেতনির শর্তে রাজি হয়ে কোনো মতে পালিয়ে আসে, আর বাড়িতে এসে গিন্নিকে সব কথা খুলে বলে। তারপর তারা দুজনেই অনেক চিন্তায় পড়ে যায়। এভাবেই দিন কাটতে থাকে। যতদিন যেতে থাকে তাদের চিন্তারও বাড়তে থাকে। রত্না ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেয়, আর তার কিছুক্ষণের মধ্যেই সেই তাল গাছের পেতনি হাজির হয়। রে, আমাকে যে তোর মেয়েকে তুলে দেওয়ার কথা ছিল, দে আমাকে, দে বলছি। মজা করে তোর মেয়েকে খাবো। আমি জানতাম তুই আসবি শয়তান পেতনি, তাই তো তোর ব্যবস্থা করে রেখেছি। অনেক অন্যায় করেছিস, নিরীহ মানুষদের মেরেছিস, আজ তুই তার শাস্তি পাবি। মানে কি করেছিস তোরা? তোরা আমার কিচ্ছু করতে পারবি না। আজ তোদের সবগুলোর ঘাড় মোটকে খাবো। তারা সুযোগ নেই রে পেতনি, তাকিয়ে দেখ কে আছে, আজকেই তোর বিনাশ হবে। রত্না আগে থেকেই
এক তান্ত্রিককে ডেকে এনেছিল। তান্ত্রিক সঙ্গে সঙ্গে মন্ত্র বলে পেতনিকে বোতলে বন্দি করে, আর গ্রামের লোকজন ও রত্নার পরিবার পেতনির হাত থেকে রক্ষা পায়।